আমি এখন আস্থাহীনতায় ভুগছি। কিন্তু কথা হচ্ছে যে কে কখন আস্থাহীনতায় ভুগবে বা সংখ্যাগরিষ্ঠতার জ্বরে আক্রান্ত হবে তা দিয়ে তো গণতন্ত্রকে প্র্যাকটিস করা নার্সিং করা যাবে না। আমাদের গণতন্ত্র এখনো বলা হয় যে আমাদের 43 বছর পার হয়েছে, স্টিল ইম্যাচুর। কিন্তু আমাদের যদি ভোটের অঙ্কটি দেখি আমরা, এবং আমরা যদি দায়বদ্ধতা দেখি যে পার্টি, সেই তাতে কিন্তু আমরা ইম্যাচুর দেখি না। কারণ আমরা দেশের জনগণ কখনো একজনকে খুব বেশি ভিক্টোরি আমরা বলে দিচ্ছি যে তারা দিচ্ছে, আসনগত ভাগ করলে কিন্তু এরকম হচ্ছে, অনেক সময় 200 পার হয়ে যাচ্ছে আমরা দেখেছি। কিন্তু ভোটের রেশিও কিন্তু খুব বেশি বাড়েনি, সেটা কখনোই 50 ক্রস করতে পারেনি কোনো দল। সুতরাং আমরা কিন্তু একটা জায়গায় আছি যে গণতন্ত্রের যে কথাটা আমরা প্র্যাকটিস করি, জনগণ কিন্তু সেটাকে খুব সুন্দরভাবে প্র্যাকটিস করার চেষ্টা করে যাচ্ছে। এখন যতটুকু বিচ্যুতি, যতটুকু ত্রুটি, সীমাবদ্ধতা, এটা হচ্ছে আমি মনে করি সম্পূর্ণভাবে একমত আমি, যে আমাদের এটা হচ্ছে মেধার মধ্যে। আর আমি বলছি গ্লাসটি হাফ, স্যার বলছেন, রুবায়ত ভাই বলছেন যে না, গ্লাসটি অর্ধেক পানি পরিপূর্ণ। এখন আমি মনে করি সংকটটা ওখানেই আটকে আছে। আমি মনে করি যেটা, যে আমরা যেভাবেই কথা বলি না কেন, যেই ওইতেই দেখি না কেন, যদি গণতন্ত্রের বিকল্প গণতন্ত্রকে বিশ্বাস করি, তাহলে কোনো না কোনোভাবে জনগণ কর্তৃক যে আঙ্গুলের ছাপের যে বঞ্চিত হওয়ার যে ঘটনাটি ঘটেছে, এটা অ্যাক্সিডেন্টালি বলতে পারেন, বা বলতে পারেন যে এটা ইচ্ছাকৃত, যে কারণেই ঘটে থাকুক, আমরা যেভাবেই আলোচনা করি, যদি গণতন্ত্রকে আনতে চাই, তাহলে অবশ্যই নির্বাচনকে একটা অন্যতম অনুষঙ্গ হিসেবে ধরতে হবে। কারণ যদি আপনি ইলেকট্রাল প্রসেসটাকে গণতন্ত্রের মধ্যে অ্যাকোমোডেট, মানে ব্রড ওয়েতে না আনেন, কারণ আমার দেশে মানুষ এখনো গণতন্ত্র বলতে বোঝে যে আমি একদিন ফেস্টিভ্যাল হবে, সেই ফেস্টিভ্যালে আমার চয়েস মতো আমার সিম্বলে আমি আমার ছাপটি দিব। এখনো গণতন্ত্র ওই জায়গাতে আটকে আছে। সেটাই বরং দুঃখজনক যে জনগণকে ওই পর্যন্ত বুঝিয়ে রাখা হয়েছে। এখন নির্বাচন হলো তো বিএনপি ক্ষমতা আসবে, জনগণের কিন্তু স্বার্থ কিছু হবে না। জানতে চাইবো যে জনগণের এই যে বোধটা, সেই বোধটা আসলে ভাঙা যায় কিভাবে, এবং সেটা ভাঙার দায়িত্ব কাদের নিতে হবে। দর্শক, একটি বিরতিতে যাচ্ছি, ফিরছি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। স্যার, আপনার কাছে আসবো, তার আগে একটু সাব্বির স্যারের কাছ থেকে জানতে চাইবো যে একটা রেসপন্স আছে, আপনার একটু মাঝখানে বলছেন। আচ্ছা, আমি দুজনের বক্তব্য খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। আমি রুবায়েতের বক্তব্য যদি বুঝে থাকি, যে তিনি যেটা বলতে চাচ্ছেন যে রাজনৈতিক সংস্কৃতি, নির্বাচন নয়, রাজনৈতিক সংস্কৃতিটাই হচ্ছে আমাদের জন্য এই মুহূর্তে গুরুত্বপূর্ণ। আমি সেটার সাথে দ্বিমত পোষণ করি না, কিন্তু আমি এখনো মনে করি যে আমরা যদি গণতন্ত্রের দিকে এগোতে চাই, আমাদের মিনিমাম স্টার্টিং পয়েন্ট যেখান থেকে আমাদের শুরু করতে হবে, সেটা কিন্তু নির্বাচন, 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 নির্বাচন। এটাকে ছাড়া কিন্তু আপনি যেতে পারবেন না, এগোতে পারবেন না। আপনি রাজনৈতিক সংস্কৃতি বলেন, আগে এই জায়গায় আপনার রাজনৈতিক সংস্কৃতি ঠিক করতে হবে। যে দল জিতবে, তার মানে যে দল হারবে, সেই দলকে স্বীকার করে নিতে হবে যে আমি পরাজয় বরণ করেছি, রাইট? সংস্কৃতির জায়গাটা যদি এখান থেকে শুরু না করেন, তাহলে আমি মনে করি যে আপনি গণতন্ত্রের দিকে যেতে পারবেন না। এক্সাম্পল হচ্ছে ভারত। তারা কিন্তু, আমরা এখনো বলি যে ভারতকে একটা প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের মডেল হিসেবে দেখি, কি কারণে? তার মধ্যে অনেক রকম অসঙ্গতি আছে। ভারতকে কিন্তু আপনি একটা আইডিয়াল ডেমোক্রেসি বলি না আমরা, কিন্তু কোন অর্থে বলি, যে কোন অর্থে তাকে কিছুটা আমরা আইডিয়াল বলি, সেটা হচ্ছে সে কিন্তু নির্বাচনের জায়গাটাতে কিন্তু সবার মধ্যে একটা অবস্থান তৈরি করতে পেরেছে, সক্ষম হয়েছে। কিন্তু সেইখানেও স্যার সবচেয়ে বড় যে জিনিসটা ভারতীয় নির্বাচনে, সেটা কিন্তু রাজনৈতিক দল না, সেটা একটি প্রতিষ্ঠান, সেটা হচ্ছে ভারতের নির্বাচন যে পরিচালনা করে নির্বাচন কমিশন। সেটি অনেক বেশি শক্তিশালী, সেটা আমরা হয়তো অনেক পিছিয়ে আছি। তো আমি তো সেই জায়গাটাতেই বলতে চাচ্ছি যে রুলস অফ দি গেম, নির্বাচনের রুলস অফ দি গেমই তো রেডি না আমাদের এখানে। না, আপনি যেটা বললেন, আমাদের রাজনৈতিক দলগুলো তো মানবে না পরাজিত হলে, সেটা আমরা জানি। তো সেই সংস্কৃতি কি পরিবর্তন করা সম্ভব কিনা? কেবল নির্বাচনের মধ্যে আটকে গেলে এগুলো ফয়সলা হওয়া দরকার। 43 বছরও কিন্তু আমরা ইলেকট্রাল প্রসেসটা ঠিক করতে পারিনি, যে কিভাবে একটা সরকারের ক্ষমতা পরিবর্তন হবে, সেটা এখনো আমরা ঠিক করতে পারিনি। এই বইটা আমি পড়ছিলাম, এটা হচ্ছে হোয়াই নেশনস ফেলড, খুব বিখ্যাত একটি বই। হার্ভার্ডের একজন প্রফেসর এবং হচ্ছেন MIT-র একজন প্রফেসর, যে পলিটিক্যাল সায়েন্টিস্ট, একজন ইকোনমিক্স। তারা পৃথিবীর বিভিন্ন দেশের উপর গবেষণা করে দেখিয়েছেন কেন একটি জাতি ফেল করে। আমি একটা চ্যাপ্টারে তারা 3বার বলেছেন, ইনস্টিটিউশনস, ইনস্টিটিউশনস অ্যান্ড ইনস্টিটিউশনস। কোনো জাতি যদি প্রতিষ্ঠান নির্মাণ করতে না পারে, সেই জাতি ফেল করে। সেই প্রতিষ্ঠান, তারা বলেছেন যে পলিটিক্যাল প্রতিষ্ঠান হতে পারে,
এবং ইকোনমিক প্রতিষ্ঠান, কিন্তু আমরা কিন্তু সেইটি ভয়ঙ্করভাবে ফেল করেছি। এবং তারা দেখেছেন প্রতিষ্ঠান মানেই নির্বাচন কমিশন না, সংসদ না, বিচার বিভাগ এরকম লিখিত থাকতে এরকম না। তারা আমেরিকান এক্সাম্পল দেখিয়েছেন এরকম যে 2 বারের বেশি প্রেসিডেন্ট নির্বাচিত হবে না, এটা আমেরিকার সংবিধানে কোথাও লেখা নাই। জর্জ ওয়াশিংটন এই এক্সাম্পলটা ঠিক করে দিয়েছিলেন, প্রত্যেকে সেটা মেনেছে রুজভেল্ট ছাড়া, বাকিরা আবার পরে কিন্তু মানতে শুরু করেছে। রুজভেল্টের সিচুয়েশন ডিফারেন্ট ছিল, এক্স্যাক্টলি, যুদ্ধ চলছিল। এই যে সোশ্যাল নর্মস, এই সামাজিক রীতি প্রথা দ্বারা কিন্তু প্রতিষ্ঠান নির্মাণ হয়ে যায়। তাদের যে সেপারেশন অফ পাওয়ার, সমস্ত পলিটিক্যাল ফিলসফাররা বলেছে যে কোনো ক্ষমতার একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, ক্ষমতা স্বৈরাচারী হয়ে ওঠে, ক্ষমতা মানুষের উপর ডোমিনেট করে, আধিপত্য বিস্তার করে। কাজে ক্ষমতাকে চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখতে হয়। লিমিট টু গভর্নমেন্ট বলে কথা আছে। সরকারের ক্ষমতা যত লিমিট করবা তত জনগণ এম্পাওয়ার্ড হবে। যে কারণে দেন যে ওয়েস্টার্ন ডেমোক্রেসি টিকে আছে, প্রত্যেকটা প্রতিষ্ঠান আরেকটা প্রতিষ্ঠানকে চোখে চোখে রাখে। পার্লামেন্ট বিচার বিভাগকে, বিচার বিভাগ পার্লামেন্টকে, ইউনিভার্সিটি গবেষণা প্রতিষ্ঠানকে, গবেষণা প্রতিষ্ঠান মিডিয়াকে, মিডিয়া আবার বাকি প্রতিষ্ঠানকে এই চোখে চোখে রাখার মধ্য দিয়েই একটা চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি হয়, যে কেউ ডিরেইল হতে পারে না, কেউ কোনো ভুল করে ফেললে আরেক প্রতিষ্ঠান সেটা ধরিয়ে দিতে পারে। কিন্তু আমরা যেহেতু প্রতিষ্ঠানগুলো ঠিকমতো নির্মাণ করতে পারিনি, এবং এটা একটা মৌল দুর্বলতা, এবং আমাদের কেন প্রধানমন্ত্রী 2 বারের বেশি কেন হবে, আমরা কি ঠিক করতে পেরেছি? বলা হচ্ছে সংবিধানে থাকার দরকার নেই, কোনো সোশ্যাল নর্মস কিন্তু আমরা আসলে বানাতে পারিনি। আমরা দেখতে পাচ্ছি যে বংশানুক্রমিক যে রাজনীতি, সেটা এখন 3 প্রজন্ম অতিবাহিত হয়েছে। আপনি জানেন আওয়ামী লীগ বিএনপির মধ্যে একজন নেতা কর্মী নয় যে স্বপ্নেও দেখতে পারে সে কোনোদিন প্রধানমন্ত্রী হবে। স্বপ্ন দেখে ফেলে সে স্বপ্নটাকে গলার মধ্যে হত্যা করে, যে স্বপ্ন দেখাটা পাপ হলো, এটা আর্টিকেল 70-তে পড়ে যাবে কিনা। এইরকম যদি জায়গা হয় তাহলে তার নেতৃত্ব নতুন কোত্থেকে আসবে? আমরা দেখেন আমাদের পলিটিক্যাল পার্টির মধ্যে কি ডেমোক্রেসি আছে? উইদিন পলিটিক্যাল পার্টি অভ্যন্তরীণ কোনো গণতন্ত্র, যে কাউন্সিলগুলো হয় নেত্রীরা ঠিক করে দেন কে হবেন, বাকিরা তাই হয়। এবং তাদের যে ছাত্র সংগঠন, ছাত্রলীগ, ছাত্রদল সেইভাবে নির্ণীত হচ্ছে। এবং আমাদের সমস্ত হচ্ছে অতীত নির্ভরতা, এবং অতীত নিয়ে দেখবেন যে কাদা ছোড়াছুড়ি। সামনে কি, আমাদের ভবিষ্যৎ কি, এইটি নিয়ে কোনো ডিবেট কিন্তু আপনি দেখবেন না। পপুলেশন আমরা বলি 1 নম্বর সমস্যা। কোনোদিন বিরোধী দল দেখেছেন একবার বলেছে যে এইটি নিয়ে সমস্যা, চলো কথা বলি? সরকার বিরোধী দল তার মানে এই সোশ্যাল প্রবলেমগুলো, পলিটিক্যাল প্রবলেম, ইকোনমিক প্রবলেম নিয়ে তারা কথা বলতে রাজি না, অতীতের কাদা ছুড়াছুরির মধ্যেই তারা আটকে থাকতে চায়। এবং আরেকটা যেটা দরকার ডেমোক্রেসির জন্য, ডক্টর সাব্বির আছেন, সেটা হচ্ছে স্থানীয় সরকার। ইটস ভেরি ইম্পর্টেন্ট। পৃথিবীর যেখানেই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, গভর্নমেন্ট আছে, গণতন্ত্র শক্তিশালী হয়েছে, প্রত্যেকটা জায়গায় যে লোকাল গভর্নমেন্ট ইজ ভেরি এম্পাওয়ার্ড। কিন্তু আমাদের স্থানীয় সরকার কোনো ক্ষমতা নেই, কেন্দ্রীয় সরকার সমস্ত বিষয়গুলো নির্ণয় করে। কাজে স্থানীয় সরকারকে যদি আমরা ক্ষমতায়িত না করতে পারি, যেটা একটা প্রবলেম, যে জনগণের হাতে তখন ক্ষমতাটা যাবে, সেখানে একটা বড় মিসিং আমাদের রয়ে গেছে। সেটা না করতে পারলে, যেরকমটি ব্যারিস্টার সাহেব বলেছেন, সাব্বির ভাই বলেছেন, একটা ইলেকটোরাল ডেমোক্রেসি, একটা ফর্মাল ডেমোক্রেসির মধ্যে আমরা ঘুরপাক খাবো। যেটা বলি সাবস্টেন্টিভ ডেমোক্রেসি, সত্যিকারের ডেমোক্রেসি, সেটা আমাদের থেকে অনেক দূরে থাকবে। না, কিন্তু এখানে একটু ব্যাপার আছে, রুবায়েত ভাই যেটা বললেন যে আমাদের ইনস্টিটিউশনগুলি দাঁড়াতে পারেনি, কিন্তু আমাদের তো এটাও বুঝতে হবে যে আমরা আসলাম কিভাবে, আমাদের উৎপত্তিটা কোথায়। আমরা যে শুরু করেছিলাম গণতন্ত্রকে, যেটা প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসবো, নার্সিংয়ের মধ্যে নিয়ে আসবো, আমরা কিন্তু সেরকম একটা পজিশন, আমরা তখন একটা উন্মাতার সময় আমরা পার করছিলাম। আফটার ইন্ডিপেন্ডেন্স আমাদের দেশের গণতান্ত্রিক যে দলগুলি আছে তখন মাত্র মাথা চারা দেওয়া শুরু করলো। সরকারি দল ভাবলো যে তারা থাকলে আমরা টিকতে পারবো না, এটা নিয়ে একটা দ্বন্দ্ব মধ্যে পড়ে গেলাম। সরকারি দল নির্মূল অভিযানে চলে গেল, তার পরবর্তীতে আবার গণতন্ত্র একটু ডিলেইন হয়ে গেল। তো এটাকে আবার তারা কেউ বলছে মার্শাল ল হয়েছে একটা লম্বা সময় পর্যন্ত। আবার যখন গণতন্ত্র হাঁটি হাঁটি পাপ পাপ করে একটা জায়গায় আসছিল, 90-র পরে যদি আমরা একটা কাঠামো ধরি যে হ্যাঁ একটা মোটামুটি একটা কাঠামো দাঁড়াচ্ছিল, তখন কিন্তু আমরা এটাকে যে নামেই ডাকি, ওই অর্জনটুকু কিন্তু ছিল ওই নির্বাচনটার কারণেই। কারণ এর আগ পর্যন্ত যে ক্রাইসিসটা ছিল, সেখানে মূল সমস্যাটি ছিল যে জনমতের প্রতিফলনটি সরকারের মধ্যে আসে। আমরা 90-তে প্রথম ফিল করতে শুরু করলাম যে না, অন্তত আমার রিপ্রেজেন্টেটিভটা সামওয়ান ইজ ইন পার্লামেন্ট। এই চিন্তাটা কিন্তু জনগণের মধ্যে আস্তে আস্তে ডেভেলপ করছিল। এবং আবার যেটা হোঁচটটা খেলো, এটা কিন্তু এই গণতান্ত্রিক সিস্টেমের কারণে না, হোঁচটটি খেয়েছে হচ্ছে শুধুমাত্র আমি বলবো সিম্পলি লিডারশিপের কারণে। এখন লিডারশিপের দোষের কারণে আপনি পলিটিক্যাল পার্টিকে যেমন ব্লেম করতে পারবেন না, ঠিক একটা সিস্টেম গণতন্ত্রকে আপনি ব্লেম করতে পারবেন না। কারণ এই একই সিস্টেম অন্য জায়গায় সাস্টেন করে গিয়েছে, আনফর্চুনেটলি আমরা এখানে টেকসই হতে পারিনি। অ্যান্ড টেকসই না হওয়ার পিছনে অনেকগুলি এলিমেন্টস কাজ করেছে। প্রধান এলিমেন্টস আমি মনে করি যে যখন আমি নিজেকে ফিল করবো যে আই এম দ্য অনলি এসেনশিয়াল, যখন নিজের উপরে আমিত্ব চলে আসবে, আমি যখন ভাববো যে আমাকে ছাড়া দেশ টিকবে না, পার্টি টিকবে না, গণতন্ত্র টিকবে না, সেক্ষেত্রে কি পার্টির মধ্যে যে গণতন্ত্রের চর্চার অভাব, সেটার দিকে এখানে কিন্তু আমি একটা ভিন্নমত পোষণ করি। এই যে পরিবারতন্ত্র যেটা কথা বললো, বা আমি যদি
নাইস নেমে ডাকি, যে ডাইনেস্টির আনঅফিসিয়াল ডাইনেস্টি চলছে আমার দেশে, উনি যেটা বলছেন খুব সত্যি কথাই বলেছেন, যে বিএনপি আওয়ামী লীগের একজন কর্মী ভাবতেও পারবে না যে আমি কখনো পার্টির চিফ হব, বা স্বপ্ন দেখবেন না যে অ্যাক্সিডেন্টলি আমি কখনো প্রধানমন্ত্রী হব কিনা। আর্টিকেল 70 সেখানে বার দেওয়া আছে। এখন কথা হচ্ছে আর্টিকেল 70-র যে বারটা যেটা আছে যদি আমরা তুলে নেই, আমি ধরে নিলাম যে কোনো কারণে আজকে নতুন একটা গভর্নমেন্ট হলো, আর্টিকেল 70 তুলে নেব, আমরা দেখব যে আমাদের যে পারচেজিং ক্যাপাসিটি, আমাদের অলরেডি যিনি প্রধানমন্ত্রী আছেন উনি খুব স্পষ্টত বলেছেন যে অ্যাকসেপ্ট হারসেলফ এনিওয়ান কুড বি সেল, সবাইকেই কেনা যায়। উনি কিন্তু এটা খুব মানে মানে খেদোক্তি সরে বলুক আর বাস্তবতার নিরিখে বলুক, উনি কিন্তু বলেছেন। এবং আমরা কিন্তু 111-এ যে ক্রাইসিসটা ফেস করেছি, ইট ওয়াজ ট্রু। আমরা দেখেছি কিরকম একটা টালমাটাল পরিস্থিতি দুই দলের মধ্যে আমরা দেখেছি, এবং কেউ নিজেকে সভাপতি ডিক্লেয়ার করছে, কেউ সেক্রেটারি ডিক্লেয়ার করছে। সো এই যে